আজকে আমরা শুরু করব যে মোট আয়, গড় আয় আর প্রান্তিক আয়, এই তিনটা কনসেপ্ট নিয়ে আজকে আলোচনা করব। এই কনসেপ্ট অন্যভাবে কিন্তু তোমরা পরিচিত। আমরা যখন উপযোগ পড়েছিলাম, তোমরা পড়েছিলে মোট উপযোগ, গড় উপযোগ, প্রান্তিক উপযোগ। অর্থাৎ এই যে মোট, গড়, প্রান্তিক, এই টার্মগুলোর সঙ্গে তোমরা পরিচিত। এখন আয়ের ক্ষেত্রে এই টার্মগুলো নিয়ে কিভাবে কি হয় আমরা এটা আজকে বিস্তারিত জানবো। হ্যাঁ, শুরুতে তাহলে প্রথমে আসো মোট আয়। মোট আয়কে আমরা কিভাবে ডিফাইন করব এটা একটু দেখো। মোট আয়, তাহলে আয় কাদের হয়? যারা উৎপাদন করে, উৎপাদনকারী প্রতিষ্ঠান বা ফার্ম। হ্যাঁ, তারা তাদের প্রোডাক্ট গুলো বিক্রি করে মোট যে অর্থ লাভ করে, তাদের মোট যে আয় হয় সেটাই হলো তাদের মোট আয়। এখন মোট আয়টা আমরা কিভাবে বের করব? ধরো এটা একটা কলমের কারখানা বা কলম উৎপাদনকারী প্রতিষ্ঠান, ধরো মেটাডোর, এরা কলম উৎপাদন করে না? এরা ধরো 500টা কলম উৎপাদন করলো, 500টা কলম উৎপাদন করলো, প্রত্যেকটা কলমের দাম ধরলো 10 টাকা করে। তাহলে এটা হচ্ছে প্রাইস, এটা হচ্ছে কোয়ান্টিটি বা পরিমাণ। তারা 500টা কলম উৎপাদন করলো, প্রত্যেকটা কলম 10 টাকা করে বিক্রি করলো। এখন আমাদের জানার যে বিষয় সেটা হচ্ছে তাদের মোট আয় কত। হ্যাঁ, তাহলে মোট আয়টা কি? আমরা এটা জাস্ট গুণ করে দিব। এখন যেটা হবে এটা হচ্ছে তাদের মোট আয়। বুঝতে পেরেছো তোমরা? তাহলে দেখো এখানে সূত্রটা কি দাঁড়ালো। প্রথমে এখানে দেখো কিউ গুণ এটা কি পি, প্রাইস, এটাই হচ্ছে আমাদের টোটাল রেভিনিউ বা মোট আয়। তাহলে আমরা একটু সূত্রটা লিখি। মোট আয় বা টোটাল রেভিনিউ সমান প্রাইস টাইমস, মানে গুণ কোয়ান্টিটি, অর্থাৎ দাম আর বিক্রয়ের পরিমাণকে গুণ করলেই আমরা মোট আয়টা পেয়ে যাব। এই হচ্ছে আমাদের মোট আয়। এটা কারা করে? ফার্ম বা উৎপাদনকারী প্রতিষ্ঠান। তারা যা উৎপাদন করে, কি উৎপাদন করলো? 500টা কলম, সেটা যে দামে বিক্রি করে, কত টাকা দামে? 10 টাকা দামে বিক্রি করে মোট তাদের যে আয় হয় সেটাই হচ্ছে মোট আয়। অর্থাৎ দামকে আমরা পরিমাণ দিয়ে গুণ করলে মোট আয়টা পেয়ে যাচ্ছি। এরপরে আমরা যে কনসেপ্টটা পড়বো সেটা হচ্ছে গড় আয়। গড় আয় জাস্ট সিম্পলি একটা একক বা একটা কলম বিক্রি করে গড়ে তার যে আয় হয় সেটাই গড় আয়। একটা ফার্ম তো অনেকগুলো কিছু, অনেক জিনিস উৎপাদন করে। ধরো এই মেটাডোর প্রতিষ্ঠানটাই 5,000 10,000 কলম উৎপাদন করলো। এখন গড়ে তার কত আয় হচ্ছে? গড়ে একটা কলম বিক্রি করে, প্রতি একক কলম বিক্রি করে তার কত আয় হচ্ছে, এটাই হচ্ছে গড় আয়ের মাধ্যমে আমরা জানতে চাই। তাহলে একটু খেয়াল করে দেখো, গড় আয়টা বা এভারেজ রেভিনিউ, একটু টার্মটা খেয়াল রাখো, এভারেজ রেভিনিউ। সেটা আমরা কিভাবে বের করব? এই এক্সাম্পল দেখো। তাহলে মোট আয় হচ্ছে কত? এখানে 5,000 হচ্ছে আমার মোট আয়, তাই না? আবার এখানে খেয়াল করো ভালো মতো। হ্যাঁ, তার মানে আমরা জানতে চাচ্ছি একটা কলম বিক্রি করে গড়ে কত টাকা আয় হচ্ছে। এখানে দেখো 500টা কলম বিক্রি করে আয় হচ্ছে 5,000 টাকা। তাহলে একটা কলম বিক্রি করে তার আয় হবে 5,000-কে আমরা 500 দিয়ে ভাগ করলে যা পাবো তাই, 10 টাকা। একটু খেয়াল করো এটা আমরা কিভাবে বের করলাম, গড় আয়টা কিভাবে বের করলাম। এই 5,000টা কি আমার টোটাল রেভিনিউ, এই 50টা কি আমার বিক্রয়ের পরিমাণ, তাহলে কিউ, এটাই হচ্ছে এভারেজ রেভিনিউ। একটু খেয়াল করো, তাহলে এভারেজ রেভিনিউ সমান আমরা লিখতে পারি টি আর ডিভাইডেড বাই কিউ, অর্থাৎ মোট আয়কে আমরা বিক্রয়ের পরিমাণ দিয়ে ভাগ করলেই আসলে এভারেজ রেভিনিউটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আসো আমরা এখন প্রান্তিক আয়টা বোঝার চেষ্টা করি। প্রান্তিক আয়, প্রান্তিক শব্দটার মানে আগেও বলেছি, এখন আরেকবার বলি, অতিরিক্ত এক একক। প্রান্তিক শব্দটার অর্থ কি? অতিরিক্ত এক একক। তাহলে পুরো সংজ্ঞাটা কি দাঁড়াবে? অতিরিক্ত এক একক বিক্রি করার কারণে মোট আয়ের যে পরিবর্তন হয় সেটাই হলো প্রান্তিক আয়। একটু আবার খেয়াল করো, অতিরিক্ত এক একক বিক্রি করলো। আগে 10টা কলম বিক্রি করে তার উৎপাদন হচ্ছিল
500 টাকা। খেয়াল করো 10টা কলম বিক্রি করে আয় হচ্ছিল 500 টাকা, এখন 11টা কলম বিক্রি করে তার আয় হচ্ছে 550 টাকা। এই যে অতিরিক্ত এক একক বিক্রি করলো, অতিরিক্ত একক বিক্রি করার ফলে তার মোট আয় বেড়ে যে পরিবর্তনটা হলো, কতটুকু পরিবর্তন হলো এটাই জানতে চায় প্রান্তিক আয়। তাহলে একটু বলো তো, এই যে এক একক বাড়লো, এখানে মোট আয়ের কত পরিবর্তন হলো বলো, কিভাবে বের করলে? স্যার টোটাল আয় থেকে এর পরের যতটুকু বের হয়েছে, কি বলে, পরে যেটা বের হয়েছে ওটা থেকে টোটাল আয় মাইনাস করেছি। অর্থাৎ মোট আয়ের পরিবর্তনটা তুমি বের করলে, মোট আয়ের কতটুকু পরিবর্তন হলে, নতুন আয় থেকে আগের আয়টা বাদ দিলেই তুমি প্রান্তিক আয়টা পেয়ে যাচ্ছ। তাহলে এটার সূত্রটা কি দাঁড়াবে? মার্জিনাল রেভিনিউ সমান মোট আয়ের পরিবর্তন। মোট আয়ের পরিবর্তনকে আমরা ভাগ দিব বিক্রয়ের পরিমাণের পরিবর্তন দ্বারা। তাহলে মোট আয়ের পরিবর্তনকে আমরা লিখব চেঞ্জ ইন টোটাল রেভিনিউ, চেঞ্জ ইন কোয়ান্টিটি। এটাই হচ্ছে আমার প্রান্তিক আয়ের সূত্র। আচ্ছা, তাহলে দেখো এই তিনটা কনসেপ্ট আমরা এখন পড়লাম। মোট আয়ের সূত্রটা কি? দামকে বিক্রয়ের পরিমাণ দিয়ে গুণ করলে আমরা মোট আয়টা পাচ্ছিলাম। গড় আয় প্রতি একক বিক্রি করে গড়ে কি আয় হচ্ছে, মোট আয়কে আমরা বিক্রয়ের পরিমাণ দিয়ে ভাগ করলেই গড় আয় পাচ্ছিলাম। আবার প্রান্তিক আয়, মোট আয়ের পরিবর্তনকে বিক্রয়ের পরিমাণের পরিবর্তন দিয়ে ভাগ করলে আমরা প্রান্তিক আয় পাচ্ছিলাম। তাহলে প্রান্তিক আয়টা মোট আয়ের পরিবর্তন হারকে নির্দেশ করে। মোট আয় কি হারে পরিবর্তন হচ্ছে সেটা আমরা জানতে পারি প্রান্তিক আয়ের দ্বারা। তাহলে আমরা একটু আগাই। আমরা এখন বিভিন্ন বাজারে মোট আয়, গড় আয় আর প্রান্তিক আয় বলতে কি হয়, মানে কি বোঝায়, কিরকম হচ্ছে, কি ভিন্নতা আসছে, এটা একটু জানার চেষ্টা করব। আগে একটু বাজারের বিষয়ে আসো। বিভিন্ন বাজারে বলতে আমরা কি বোঝাচ্ছি? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, পূর্ণ প্রতিযোগিতামূলক, আর একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। ঠিক আছে, এই অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অধীনে আমরা পড়ি একচেটিয়া বাজার, মনোপলি, ডুওপলি, এরকম অনেক ধরনের বাজার আছে যেটা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মধ্যে পড়ে। হ্যাঁ, মূল বৈশিষ্ট্য, তোমার এই কনসেপ্টটুকু বোঝার জন্য মূল যেটুকু জানা দরকার আমরা সেটা আগে একটু জানবো। হ্যাঁ, তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে, তারা দর কষাকষির মাধ্যমে একটা দামে স্থির হবে জিনিসটা কেনা বেচা করার জন্য। এটার মূল বৈশিষ্ট্যটা একটু দেখো, স্থির দাম, স্থির দামে বা স্থির বা নির্দিষ্ট দামে পণ্যটা কেনা বেচা হবে। স্থির বা নির্দিষ্ট দামে পণ্যটা কেনা বেচা হবে। আমরা পরবর্তী অধ্যায়ে বাজার কিভাবে দামটা নির্ধারণ হচ্ছে ওটা ডিটেইলসে জানবো। আপাতত একটু সংক্ষেপে জেনে রাখো একটা শিল্প। হ্যাঁ, ধরো কাগজ শিল্প, কাগজ শিল্পের চাহিদা, আবার এটা কাগজ শিল্পের যোগান, এই চাহিদা যোগানের মাধ্যমে ধরো কাগজের দাম নির্ধারণ হলো 10 টাকা। এখন এই শিল্প না, শিল্পের পরে আসছে ফার্ম। এখন প্রত্যেকটা ফার্ম এই কাগজ 10 টাকা করেই বিক্রি করতে বাধ্য হবে। মানে শিল্পে যে দামটা নির্ধারণ হচ্ছে, ফার্ম সেই দামটা গ্রহণ করতে বাধ্য থাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার মানে অনেকেই এই জিনিসটা, কাগজটা বিক্রি করবে। তুমি 1 টাকা বাড়ালেও কেউ তোমার থেকে কিনবে না, আবার তুমি 1 টাকাও কমাতেও পারবে না। এখানে অনেকগুলো বিক্রেতা আছে, অনেক বিক্রেতা আছে। এই কারণে অর্থাৎ যে দামটা শিল্পে নির্ধারণ হচ্ছে সেই দামটাই ফার্ম বিক্রয় করতে বাধ্য থাকছে। অর্থাৎ এই যে 10 টাকা নির্ধারণ হলো কাগজের দাম, এখন এই 10 টাকাতেই সবগুলো যারা কাগজ বিক্রি করে এই 10 টাকাতেই বিক্রি করতে বাধ্য থাকবে। এটা হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মূল বৈশিষ্ট্য। তাহলে একটু দেখো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মোট আয়, গড় আয়, প্রান্তিক আয় আমরা এখন বের করব। হ্যাঁ, জাস্ট একটা সারণীর মাধ্যমে। তোমরা যেহেতু একটু ক্লিয়ার, একটু খেয়াল করো। প্রথমে আমরা লিখলাম বিক্রয়ের পরিমাণ,
বিক্রয়ের পরিমাণ। ধরো আমরা এটা দিলাম কিউ, হ্যাঁ, এরপরে দাম। খেয়াল করো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, দাম প্রত্যেক এককে একই থাকবে। তাহলে এখানে আমরা 5টা একক বিক্রি করি, 3 4 5। ধরো দাম নিলাম 5 টাকা করে, তাহলে প্রত্যেক এককে 5 টাকা করে এটা বিক্রি হবে, দাম যেহেতু স্থির। তাহলে আমাকে একটু বলো, দাম পি আর কিউ দেওয়া আছে, তাহলে আমরা কি মোট আয়টা খুব সহজে বের করে ফেলতে পারবো না? মোট আয় সমান কি ছিল? পি গুণ কিউ ছিল না? বলো। জি স্যার। তাহলে আমাকে একটু বলো, এখানে মোট আয় কত? প্রথম একক বিক্রি করার পর মোট আয় কত? 5 10 15 20 25। হ্যাঁ 5, এরপরে কত? 10 15 20 10 15 20 25। তাহলে তোমরা এখন মোট আয় বের করে ফেলতে পারবে খুব সহজে। মোট আয়ের পরে আমরা কি বের করব বলো তো? গড় আয়। গড় আয় এভারেজ রেভিনিউ, সূত্রটা কি ছিল? সমান টোটাল রেভিনিউকে কিউ দিয়ে ভাগ করব। তাহলে আমাকে বলো তো, প্রথম একক বিক্রি করার পর গড় আয় কত হবে? 5 ভাগ 1, 5 টাকা। 5 ভাগ 1 সমান 5 টাকা। দ্বিতীয় এককে কত? 10 ভাগ, মোট আয়কে কিউ দিয়ে ভাগ করব, 10 ভাগ 2 5 টাকা। মোট আয়কে বিক্রয়ের পরিমাণ দিয়ে ভাগ করব, কত হবে? 5। মোট আয় বিক্রয়ের পরিমাণ 20 ভাগ 4 একই 5। 25 কে 5 দিয়ে ভাগ করলে আমরা পঞ্চম একক বিক্রয়ের পর গড় আয় পাবো। তোমাদের কাছে কি ক্লিয়ার মোট গড় আয়টা কিভাবে বের করলাম? জি স্যার। আয়, হ্যাঁ। তাহলে আমরা এরপরে আমাদের মার্জিনাল রেভিনিউ সমান চেঞ্জ ইন টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই চেঞ্জ ইন কোয়ান্টিটি বা বিক্রয়ের পরিমাণ। অতিরিক্ত এক একক বাড়ানোর কারণে মোট আয়ের কি পরিবর্তন হচ্ছে? মোট আয় কোনটা? এটা একটু খেয়াল করো। প্রথম একক 5, 5ই থাকলো। এরপরে আমি অতিরিক্ত এক একক থেকে 2 একক বাড়ালাম। মোট আয় কত বাড়লো? 5 টাকা। 10 বিয়োগ 5 মানে এই যে পরিবর্তনটা কত? 5। 2 থেকে 3 একক গেল, পরিবর্তন কত হলো? 5। এরপরে কত বাড়লো? 5। প্রতিবারে কত করে বাড়ছে? 5 করে বাড়ছে। তোমরা ধরতে পেরেছো আমি কিভাবে বের করলাম প্রান্তিক আয়টা? জি স্যার। তাহলে এই যে সূচিটা থেকে প্রথম যে সিদ্ধান্ত তোমাদের মাথায় গেঁথে ফেলতে হবে সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। খেয়াল করো, দাম কত, গড় আয় কত, প্রান্তিক আয় কত। দাম যেটা, গড় আয় সেটা, প্রান্তিক আয়ও তাই। অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যেটা দাম সেটাই গড় আয়, সেটাই প্রান্তিক আয়। অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম সমান এভারেজ রেভিনিউ সমান মার্জিনাল রেভিনিউ। দাম যেটা, গড় আয় যেটা, প্রান্তিক আয় সেটা। এখান থেকে খেয়াল করলে না, সবই 5। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যেটা দাম সেটা গড় আয়, সেটাই আমাদের প্রান্তিক আয়। তাহলে এখন আসো আমরা হচ্ছে এই রেখাগুলো আঁকবো। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গড় আয় রেখা, মোট আয় রেখা, প্রান্তিক আয় রেখা, এই রেখাগুলো আমরা এখন আঁকবো। শুরুতে আমরা মোট আয় রেখাটা আঁকি। এখানে দাম এই পাশে, এখানে দেখো এখানে হবে মোট আয়, মোট আয় টোটাল রেভিনিউ, আর এখানে হবে বিক্রয়ের পরিমাণ কিউ। হ্যাঁ, তাহলে আমরা বিক্রয় করব কতটুকু? 5 একক, 5টা। 1 2 3 4 5। একটু খেয়াল করো, আমরা আছি কি মোট আয় রেখা, এই রেখার সঙ্গে এই রেখার সম্পর্ক। তাহলে দেখো যখন 1 তখন কত? 5। যখন 1 তখন 5। 1 হলে ধরো 5, এখানে 5 একই দূরত্বে বাড়ছে। দেখো 5 10 15 20 25 সব একই দূরত্বে। হ্যাঁ, একই দূরত্ব করে বাড়ছে। এখানে 10, তাহলে দেখো
এই বিন্দুগুলো যোগ করলে আমরা একটা মূল বিন্দুগামী সরলরেখা পাবো। তাহলে ডিসিশনটা কি? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মোট আয় রেখা কেমন, আকৃতি কেমন? মূল বিন্দুগামী সরলরেখা। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মোট আয় রেখার আকৃতি কেমন? মূল বিন্দুগামী সরলরেখা। রেখাটা দেখো বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী মূল বিন্দুগামী সরলরেখা। একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, একটু আগে বলেছিলাম যেটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যেটা দাম সেটাই গড় আয়, সেটাই আমার প্রান্তিক আয়, অর্থাৎ একই রেখা, তিনটা একই রেখা। একটু খেয়াল করো তাহলে, এখানে আমরা পাবো এ আর এম আর, আবার দামও পাবো এখানে। এখানে আমাদের বিক্রয়ের পরিমাণ একই, 1 2 3 4 5। প্রত্যেকবারে কত হবে? 5। যখন 1 একক তখন 5, যখন 2 একক তখনও 5, প্রত্যেকবারই 5। তাহলে দেখো এই বিন্দুগুলো যোগ করে একটা ভূমি অক্ষের সমান্তরাল রেখা আমরা পাবো। ভূমি অক্ষের সমান্তরাল রেখা। রেখাটা কি কি রেখা? এটা একই সাথে দাম রেখা, একই সাথে গড় আয় রেখা, একই সাথে প্রান্তিক আয় রেখা। এই একটা রেখাই তিনটা, এটাকে শুধু প্রান্তিক আয় রেখা, গড় আয় রেখা, দাম রেখা যেটাই বলো সবগুলাই একই। এই বৈশিষ্ট্যটা শুধু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে। একই জিনিস আমরা করব অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, এটার আন্ডারে আমি কি কি বলেছিলাম? মনোপলি, ডুওপলি, এগুলো বলেছিলাম। অনেক ধরনের বাজার আছে যেটা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভিতরে পড়ে। আমরা কি বললেন? অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলবো। হ্যাঁ, আন্ডারে কি আছে বলছি একটু দেখো। অর্থাৎ এই বাজারের বৈশিষ্ট্য হচ্ছে এখানে বিক্রেতার সংখ্যা কম, বিক্রেতার সংখ্যা অল্প। যখন বিক্রেতা মাত্র একজন, একটা প্রোডাক্টের বিক্রেতা মাত্র একজন, তখন সেটাকে বলা হয় মনোপলি বা একচেটিয়া বাজার। দুইজন হলে ডুওপলি। ঠিক আছে, মানে মূল বিষয়টা কি? মূল বিষয় হচ্ছে বিক্রেতা কম। হ্যাঁ, তাহলে বিক্রেতা যখন কম হবে এখানে প্রতিযোগিতা নাই, অপূর্ণ প্রতিযোগিতা। অপূর্ণ প্রতিযোগিতা হলে কি হবে? দামটা আর স্থির থাকবে না, দামটার উপর বিক্রেতার নিয়ন্ত্রণ থাকবে। দামের উপর বিক্রেতার নিয়ন্ত্রণ থাকবে। একটু খেয়াল করো, দামের উপর বিক্রেতার নিয়ন্ত্রণ। আগের বার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দামের উপর বিক্রেতার কোনো নিয়ন্ত্রণ ছিল না। শিল্পে যে দামটা নির্ধারিত হচ্ছিল 10 টাকা ছিল কাগজের দাম, সেই 10 টাকায় সবাই গ্রহণ করতে বাধ্য ছিল। এখানে কোনো প্রতিযোগিতা নাই, বিক্রেতা কম, একজন, দুইজন, তিনজন। এখন সেই দামের উপর তার বিক্রেতার পূর্ণ নিয়ন্ত্রণ আছে। সে যে দামটা সেট করবে সেই দামেই পণ্য কেনা বেচা হবে। হ্যাঁ, তাহলে সে যখন বেশি দাম সেট করবে তখন চাহিদা কমবে, তখন চাহিদা কম হবে, অর্থাৎ চাহিদা বিধিটা কার্যকর হবে। চাহিদা বিধি কি বলে? দাম বাড়লে চাহিদার পরিমাণ কমবে, দাম কমলে চাহিদার পরিমাণ বাড়বে। অর্থাৎ বিক্রেতা বেশি দাম সেট করলে লোকজন কম কিনবে, বিক্রেতা কম দাম সেট করলে লোকজন বেশি কিনবে। আমার কথাটা কি বুঝতে পেরেছো? দেখো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা বিধিটা কার্যকর হচ্ছে। এখন জাস্ট আমরা গ্রাফগুলো, ছকের মাধ্যমে গ্রাফগুলো এঁকেই শেষ করব আজকের ক্লাসটা। হ্যাঁ, তাহলে দেখো আমরা বিক্রয় পরিমাণ, হ্যাঁ এখন এবার নিব 6টা, 1 2 3 4 5 6, অর্থাৎ 6 একক বিক্রি করবে। হ্যাঁ, তাহলে দেখো দামটা কিভাবে সেট হবে? যখন দাম বেশি তখন মানুষ কম কিনবে। 10 টাকা দামে মানুষজন একটা কিনছে, এখন মানুষজন যদি বেশি কিনতে চায় তাহলে দাম কমাতে হবে। তাহলে 2 একক কিনাতে হলে মানুষকে তার দাম কমিয়ে দিতে হবে, তাহলে এটা হবে 9 টাকা। একইভাবে আরো 1 একক বেশি কিনাতে হলে তার দাম কমিয়ে দিতে হবে, তাহলে এখানে দাম কত হবে? 8 টাকা, 7 টাকা, 6 টাকা, 5 টাকা। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই যে বিক্রয়ের পরিমাণ বাড়াবে, কিভাবে বাড়াবে? দাম কমানোর মাধ্যমে। চাহিদা বিধি, সিম্পল চাহিদা বিধি। দাম কমলে বিক্রয়ের পরিমাণ বা চাহিদার পরিমাণ বাড়বে। তাহলে এই দুইটা ইনফরমেশন দেওয়া আছে। তুমি এখন খুব সহজে কি বের করতে পারবে? খুব সহজে মোট আয়টা বের করে নিতে পারবে। মোট আয়টা কি? প্রাইস গুণ
তাহলে এখান থেকে আমরা খুব সহজে মোট আয়টা বের করে নিতে পারবো। মোট আয় প্রথমে কত হলো 10 পি গুণ কিউ, এরপরে কত হলো 18, এরপরে 24, এরপরে কত 28, এরপরে 30, এরপরেও 30। এটা কিভাবে বের করলাম ধরতে পেরেছো? বের করার পর আমরা খুব সহজে কি বের করতে পারবো বলতো? গড় আয় আর প্রান্তিক আয়। তাহলে গড় আয় নির্ণয়ের সূত্রটা কি ছিল? মোট আয়কে আমরা জাস্ট কিউ দিয়ে ভাগ করে দিব, তাহলে আমরা গড় আয়টা পেয়ে যাব। তাহলে 10 ভাগ 1 কত হলো 10, 18 ভাগ 2 কত হলো 9, 24 ভাগ 3 8, 28 ভাগ 4 7, 30 ভাগ 5 6, 30 ভাগ 6 5। তাহলে দেখলে আমরা খুব সহজে গড় আয়টাও বের করে ফেলতে পারলাম। এখন লাস্ট যেটা বাকি থাকে প্রান্তিক আয়, এম আর বা প্রান্তিক আয়। এটা কিভাবে বের করব? মোট আয়ের কি পরিবর্তন হচ্ছে, আমি এক একক বিক্রি বাড়বে এর কারণে মোট আয়ের কি পরিবর্তন হচ্ছে, এটা হলো আমার প্রান্তিক আয়। তাহলে প্রথমে 10ই থাকলো, এরপরে কত বাড়লো বলতো? 8, এরপরে 6, এরপরে 4, এরপরে 2, এরপরে কত 0। একটু খেয়াল করো, আমরা প্রান্তিক আয় বের করলাম, জাস্ট মোট আয়ের কি পরিবর্তন হচ্ছে সেটাই হচ্ছে প্রান্তিক আয়। বুঝতে পেরেছো? তাহলে এখানে খেয়াল করো, এখানে কিন্তু দাম আর এ আর সমান। দেখো 10 10, 9 9, 8 8, 7 7, কিন্তু এম আর কি সমান? এম আর সমান না। একটু খেয়াল করো, দাম আর গড় আয়টা সমান, কিন্তু এম আর এ আর এর থেকে ছোট। এম আরটা কি? এ আর এর থেকে ছোট। এম আর লেস দ্যান এ আর, অথবা এটা গ্রেটার দ্যান এম আর। দেখো 9 8 এর থেকে বড়, এ আর এম আর এর থেকে বড়, এ আর এম আর এর থেকে বড়, প্রত্যেকবারই এ আর এম আর এর থেকে বড় হচ্ছিল। তাহলে মূল পার্থক্যটা দেখো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পি সমান এ আর সমান এম আর, এটা কোথায়? পারফেক্ট কম্পিটিশনে। আর ইমপারফেক্ট কম্পিটিশন বা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পি সমান এ আর গ্রেটার দেন এম আর। এই পার্থক্যটা ধরতে পারাটা খুব ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছো? তাহলে এখন আসো আমরা মোট আয় রেখাটা এঁকে ফেলি। মোট আয় রেখাটা আমরা আঁকবো এখন। হ্যাঁ, এটা হচ্ছে মোট আয়, এখানে হবে আমাদের বিক্রয়ের পরিমাণ। হ্যাঁ, বিক্রয় কয়টা করলাম? 6টা। 1 2 3 4 5 6। একটু খেয়াল করো, এটা কিন্তু বাড়ছে, কিন্তু কিভাবে বাড়ছে? ক্রমহ্রাসমান হারে বাড়ছে। মোট আয় 10 থেকে বেড়ে 18 হচ্ছে, 18 থেকে বেড়ে 24 হচ্ছে, বাড়ছে কিন্তু ক্রমহ্রাসমান হারে বাড়ছে। এই 6 এককে এসে কি হলো? বাড়াটা বন্ধ হয়ে গেল। এই 7 একক বিক্রি করতে গেলেই মোট আয়টা কমা শুরু করবে। ঠিক আছে? তাহলে মোট আয় রেখাটা বাড়ছে যেহেতু, বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হলেও এটা কিভাবে হবে? ক্রমহ্রাসমান হারে বেড়ে 6 এককে গিয়ে সর্বোচ্চ হবে, এরপরে কমতে শুরু করবে। একটু খেয়াল করো, প্রথমে কত? 10। মোট আয় কত? 10। আমরা ধরলাম এখানে 10, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম বিন্দু। এরপরে কত? 18, আমরা এখানে ধরলাম 18, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিন্দু 18। এরপরে কত? 24, এটা হলো আমাদের 24। এরপরে 28, তাই তো? এরপরে 30, এরপরে দুইবারই হচ্ছে, পঞ্চম একক 30, ষষ্ঠ একক 30। তাহলে দেখো এই রেখাটা ঠিক এই আকৃতির হয়ে এভাবে কমতে শুরু করবে। একটু খেয়াল করো, রেখাটার আকৃতিটা খেয়াল করো, রেখাটার আকৃতিটা হবে বাড়বে কিভাবে? ক্রমহ্রাসমান হারে বাড়বে, এইভাবে বেড়ে ষষ্ঠ বিন্দুতে গিয়ে সর্বোচ্চ হবে 30, এরপরে কমতে শুরু করবে। তাহলে মোট আয় রেখার আকৃতি বুঝতে পেরেছো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে? তাহলে আসো আমরা এখন গড় আয় রেখাটা এঁকে ফেলি। হ্যাঁ, গড় আয় রেখাটা নিচেই এঁকে ফেলি। এখানে হবে এভারেজ রেভিনিউ, এখানে হবে কি হবে? বিক্রয়ের পরিমাণ। আমাকে একটু বলো তো কেমন হচ্ছে? এটা বাড়ছে আর এটা কমছে। হ্যাঁ,
1 2 3 4 5 6 আর এখানে কত গড় আয় 10 9 8 7 6 5 যখন 1 তখন কত 10 10 তাহলে এটা প্রথম বিন্দু এরপরে যখন 2 তখন কত 9 9টা ধরো এখানে নিলাম 9 এরপরে কত বলো 8 এরপরে 7 এরপরে 6 এরপরে 5 তাহলে দেখো এই যে রেখাটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হবে এই রেখাটা যোগ করলে এই বিন্দুগুলো যোগ করে যে রেখাটা পাবো এটা হচ্ছে আমাদের গড় আয় রেখা দাম সমান এ আর তোমরা কি বুঝতে পেরেছো গড় আয় রেখাটা কি এই মানগুলো একটু দেখে বলো প্রান্তিক আয় ছোট না মানে গড় আয় রেখাটা বড় না প্রান্তিক আয় রেখার থেকে গড় আয় প্রান্তিক আয় থেকে বড় তাহলে আমরা স্বাভাবিকভাবেই ধরবো বুঝবো যে গড় আয় রেখাটা উপরে থাকবে প্রান্তিক আয় রেখাটা নিচে আসবে তুমি এই মানগুলো বসিয়ে দেখবে প্রান্তিক আয় রেখাটা গড় আয় রেখার নিচ দিক দিয়ে যাবে এইভাবে নিচে হবে এটা তোমাদের হোমওয়ার্ক যে প্রান্তিক আয় রেখাটা তোমরা আঁকবে তাহলে একটু খেয়াল করো আমি যেটা বোঝাতে চাচ্ছি আকৃতিটা কেমন হবে এটা হচ্ছে এ আর রেখা এটা পি সমান এ আর রেখা একটু খেয়াল করো এটা হচ্ছে কত এখানে আমরা পাবো এ আর এখানে পাবো এম আর এখানে বিক্রয় পরিমাণ তাহলে প্রান্তিক আয় রেখাটা কোন দিকে যাবে এটা নিচ দিকে যাবে কারণ এ আর প্রত্যেকবার শুধু এখান থেকে শুরু হবে 10 10 এরপরে প্রত্যেকবার এ আর থেকে ছোট 9 থেকে 8 ছোট প্রত্যেকবার এ আর বড় এ আর উপরে থাকবে এম আর নিচে থাকবে তাহলে এম আর রেখাটা হবে ঠিক এই রেখাটা এটা হচ্ছে আমাদের এম আর রেখা প্রান্তিক আয় রেখা একটু সংক্ষেপে আমরা শেষ করি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মোট আয় রেখা ছিল বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী মূল বিন্দুগামী সরল রেখা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এটা হয়ে যায় এই আকৃতির সর্বোচ্চ হওয়ার পরে কমতে থাকে এটাও মোট আয় রেখা এটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এটা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এটা হচ্ছে আমার গড় আয় রেখা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এটা হচ্ছে আমার গড় আয় রেখা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভূমি অক্ষের সমান্তরাল অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী একইভাবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এম আর রেখা ভূমি অক্ষের সমান্তরাল আবার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এম আর রেখা ভূমি অক্ষের সমান্তরাল আবার এখানে দেখো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী বৈশিষ্ট্যটা কি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এম আর রেখা এ আর রেখার নিচে হবে প্রত্যেক বিন্দুতে আর সংক্ষেপে পি সমান এ আর সমান এম আর হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পি সমান এ আর গ্রেটার দেন এম আর হলো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমি আশা করি তোমরা ক্লিয়ার হ্যাঁ আজকে এখানেই শেষ করি